তার রেকর্ড যদি আমরা দেখি তাহলে সবসময় লড়াই হইতো বিএনপি এবং আওয়ামী লীগ। জামাত ছিল তখন তৃতীয় পর্যায়ের। কীরকম? সে ছিল তখন যে যেদিকে সে যোগ দিবে সেদিকে জয়লাভ করবে, কারণ তাদের তো কিছু ভোট আছে। যেই ভোট দিয়ে সরকার গঠন করা সম্ভব না কিংবা অনেক সিট পাওয়া সম্ভব না, কিন্তু ভোটের ইকুয়েশনে যেদিকে যোগ দিবে তাদের সামনে বাড়ার জন্য বেশ সহায়ক হয়। তো সেই লড়াইটা আমরা দেখছি, এবং তখন যেটা দেখছি তাতে আওয়ামী লীগ আর বিএনপির যে ভোট কাছাকাছি, ধরেন আমি যদি অ্যাভারেজ ধরি, আজকে কত আছে আমি জানি না, বাট 35-33% করে আওয়ামী লীগ বিএনপির এরকম ছিল, ধরা হয় আর কি, ওই তো ধরা হয়। ওই তখন জামাতের ছিল 6-7% লাইক দ্যাট। তো সেই তুলনা যদি আমি করি তাহলে আজকে মাঠে জামাত আর বিএনপি মেনলি, তারপরে এনসিপি আসুক, অন্যান্য ইসলামী দল আসুক, তাহলে 33% বনাম 7%, এখানে তো কোনো সংঘর্ষ লড়াই কিছুই হওয়ার কথা না, কিছুই হওয়ার কথা না। এক, দুই, জামাতকে তাদের কাউন্ট করার কোনো কারণই নাই। তিন, সংঘর্ষ যখন বাজে তখন যে মোকাবেলা করে দুই পক্ষ, জামাতের সেই সাহস পাওয়ারও কথা না। মানে সমীকরণটা অসম আর কি, অসম তো বটেই। সেই হিসাব যদি আমি করি সেই লজিকে, তাহলে তো মানে কোনো রকম সংঘর্ষ হওয়ার কথা না। তারপরও যখন হচ্ছে, এবং হচ্ছে বলে সবচেয়ে মানে যাদের কেন খুব বড় বলতে তাদের ভয়ে যে চলে গেছে কেউ, তাও না। আবার তাদের মানে যাদেরকে আমরা দুর্বল বলতে তাদের ধমকে ও যে মাঠে সরগরম হচ্ছে না, তাও কিন্তু না। মানে এই পার্থক্যটা কেন? এই অসম শক্তির সাথে লড়াইটার ক্ষেত্রে এখানেই আমার একটা চিন্তা ভাবনার বিষয়, যে আসলে বিষয়টা কি। এদেরকে তো আমলেই নেওয়ার কথা না। ফ্রম ডে ওয়ান এনসিপি যোগ দিছে, আপনি এনসিপি ফাইনালি গিয়ে জামাতে যোগ দিল, এনসিপি নিয়ে কথা আছে, তাদের কিছুই নাই। এবং ফ্রম ডে ওয়ান তাদেরকে যথেষ্ট পরিমাণ হ্যারাস করা হয়েছে। আমি কিন্তু ফর গডসে আমি চিত্র দিচ্ছি, আমার কোনো পক্ষ মানে বর্তমান যে মাঠের যে চিত্র, হ্যাঁ সেটা বলছি। ফ্রম ডে ওয়ান যাদেরকে ইভেন শতাধিক ইন্টারভিউ হয়েছে এই সমস্ত ছেলে মেয়েদের, টাকা পাও কোথায়, কেউ কেউ আক্ষেপ করে বলছে আমরা একটা নতুন জামাও পড়তে পারবো না। মানে তাদের আয়ের উৎস খুঁজছে সবাই, তাদের দুর্নীতির উৎস খুঁজছে। অন্তত গত 5ই আগস্টের পর থেকে এবং 100 ইন্টারভিউ হয়েছে অন্তত, এবং জাদ্রের সাংবাদিকরা তাদের পিতৃ তুলনা হলে চাচা তুল্য, বড় ভাই তুল্য নাজেহাল করছে। তার মানে তাদের কেউ নাই, তাদের কিছুই নাই, তারা বলছে। একইভাবে বাংলাদেশে কারো সিনায় একটু সাহস হয় নাই অন্যান্য বড় বড় দলের কোন নেতার ইন্টারভিউ এনে জিজ্ঞেস করার আপনি কিভাবে চলেন। কেন এই পার্থক্যটা কেন? আমি শেষ করে দিচ্ছি, আপনি কাটলে হবে না। আমি বলছি ফ্রম ডে ওয়ান যেভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে, বাংলাদেশে কোনো রাজনীতিতে এখনো ডাকার ক্ষমতা নাই, এবং বড় রাজনৈতিক দল যেমন কত পার্সেন্ট বেকার আমরা সবাই জানি। তো সেই কারণে বলতেছি এদের মোরাল কারেজটা খুব বেশি। যাদের মোরাল কারেজ বেশি তাদের 5 জনকে দেখলে 500 পালায়। এই যে আমি বলছি ওই জায়গাটা আসতেছে, সংঘর্ষের মাঠে তারা কিভাবে উইন করে, সেই উইন করার জায়গাটা হলো মোরাল কারেজ, নৈতিক সাহস। কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তাহলে কোনো লড়াই হওয়ার কথা না। ওইখানে যদি সংঘর্ষ হয়, আমি বিএনপি যদি করি এত বড়, আমি চলে যাব, আমি মারামারি করবো না, বিকজ আই নো আমার ভোট কত। সুতরাং এই যে সংঘর্ষটা হচ্ছে, তারপরে তার সংঘর্ষের মাঠে অতি তুচ্ছ, তাদের কোনো শক্তি নেই, টিকে আছে শুধুমাত্র তাদের মোরাল কারেজের কারণে। আর এই মোরাল কারেজ দেখে যদি মানুষ এখন থেকে আরো 10 দিন যদি বাকি থাকে নির্বাচনের, যদি কোনো চেঞ্জ আইসে পড়ে, এনি মিরাকল ক্যান টেক প্লেস। আমি জামাত নিয়ে কতগুলো কথা রনি সাহেব বলছে, আমি সেই বিষয়ে কথা বলবো না। এই কারণে বলবো না, 1 নম্বর আমি জামাতের প্রতিনিধিত্ব করি না, 2 আমি এটা রিপ্লাই দিতে চাই না, কারণ তাদের কেউ নাই এখানে। এখন রনি ভাইয়ের আরেকটা কথা বলি, সে কতগুলো ফেক আইডির কথা বলছে। ফেক আইডি তো রনি ভাই বুঝে, সাধারণ লোক নাই বুঝুক, সাধারণ লোক নাই বুঝুক, উনি বোঝেন, বিএনপির লোকে বোঝে, সকলেই বোঝে যে ইট ইজ নট রিয়েল। ইট ইজ নট যদি রিয়েল হয় সংঘর্ষ হবে কেন? তারা তো শক্তিতে বড়, এটা তো রিয়েলিটি না। গুজব তো গুজব, গুজব বলছি না। মাঠে যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটায় তো জামাতের অস্তিত্ব থাকার কথা না, আমি সেটা বলছি। কিন্তু সেখানে সংঘর্ষ হওয়ার পর টিকে থাকে, দুইজনই সার্ভাইভ করতেছে। তো এটা যদি ফেক হয়, তাহলে মাঠের শক্তিটা আসলে মাঠে কোথায় আসলো? দ্যাট ইজ দ্য রিয়েলিটি। অফকোর্স ফেক না। ওই যে মোরাল কারেজ আমি বারবার বলছি, তাদের কিন্তু লোক নাই মোরাল কারেজ। শুধু মোরাল কারেজটা আপনি দমাইতে পারবেন না। আপনি যদি একবার হয় থাকবো নয় মরবো, এখানে যদি আপনি টিকে থাকেন, এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, তাহলে দেখবেন আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চাওয়া পাওয়া নাই। আমরা কিন্তু
ভালোভাবে সার্ভাইভ করব। সে বিষয়টা একদম ক্লিয়ার। আমি একটু এবার সংখ্যার জায়গাটা শুনবো আপনার কাছ থেকে। দেখেন, দুজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন, তাদেরকে নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না। তারপরেও আপনি ষড়যন্ত্র দেখছেন, তারেক রহমান সাহেব বলছেন, আর আমির সাহেব কি বললেন যে জামাতের এই নির্বাচন ঘিরে যে আলামত সেটা ভালো না। এই দুজনেরই ব্যাখ্যা দিতে হবে। কারণ আপনি দেখতেছেন ষড়যন্ত্র, ইউ মাস্ট ডিসক্লোজ ইট। আমি মনে করি আপনি যে চান যে একটা ভালো নির্বাচন হোক, তাহলে ষড়যন্ত্রটা কি সেটা কি বলা উচিত না? এবং সেটা নিয়ে দরকার আজকে তারেক রহমান সাহেব যে পজিশনটায় আছেন, সে কিন্তু বলতে গেলে বাহ্যিকভাবে আমরা দেখতেছি ড্রাইভিং সিটে বসে আছেন মোটামুটি, যে তার প্রোটোকল তার সবকিছু মিলাইলে মনে হয় যে ইয়েস আমরা মোটামুটি বলছেন কেন? আমরা তো একদম না, আপনি তো শুনেন, রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনাকে ওইভাবেই থাকতে হবে। এটা হলো জেন্টলম্যানের হিসাব। আমি মনে করি আমি বলে দিব উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, না সেটা না, আমি পার্টি পরিচালনা আমি ওইটাই তো বললাম। ড্রাইভিং সিট বলতে শুধু আমি বিএনপি বলছি না, পুরা বাংলাদেশ। হ্যাঁ, উনি পার্টির চিফ হিসাবে উনি এমন জায়গায় বসে আছেন, একটা ড্রাইভিং সিটে বসে আছেন, এবং ওনার কথার এখন গুরুত্ব আছে, ওজনও আছে। হি মাস্ট ডিসক্লোজ। আপনার কথা হচ্ছে বড় দুই দলের দুই প্রধানকে এটা ক্লিয়ার করতে হবে, ডেফিনেটলি। এবং জামাতের আমিরও বলতে হবে, আপনি যে কি আলামত দেখছেন, এই ভেগ টার্মে কথা বলবেন না। রাজ্জাকি ভাই একদম ক্লিয়ার। আমি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এইসব সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি দেখছেন? এই যে যাদের উপর এত আমাদের আস্থা, এত কিছু, নির্বাচন কমিশন আমাদেরকে শান্তিপূর্ণ বস্তুনিষ্ঠ নির্বাচন উপহার দিবেন, তাদের ভূমিকাটা এখন তো কি দেখছেন? বাংলাদেশে এই ডায়লগের বয়স 57 বছর। একদম বাংলাদেশের রাজনৈতিক দলদের প্রতিশ্রুতি দেওয়ার বয়স 57 বছর। বাংলাদেশের জামাতের সাথে বিএনপির সখ্যতা, জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা, তার বয়স 57 বছর। সুতরাং আপনি যে কথাগুলো বলতেছেন, নির্বাচন কমিশনে কি কোনো শক্তি আছে? নির্বাচন কমিশনের শক্তি কোনটা? প্রশাসন। এই প্রশাসনই তার আন্ডারে যায়। নির্বাচন কমিশনের শক্তি কোথায়? প্রশাসন। তো প্রশাসন সেটা দিয়ে কাজ করবে তারা। প্রশাসন, হ্যাঁ। তো প্রশাসন যে কাজ করবে, আপনি নির্বাচন কমিশনের দিকে তাকান। আমরা জাতীয় যে কতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা এখানে কিন্তু সবাই বলছি, মানে ছাত্র সংসদের কথা বলছেন, ছাত্র সংসদের, সেখানে আমরা সবাই বলছি যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনে কোনো প্রভাব পড়ে না। অনেকে বলছে, কেন সবাই বলছে, সবাই। তাহলে উনি শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনটা যে বাতিল করলেন, কি বলে? যে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। কেন? নির্বাচন শব্দ লেখা থাকলে ওটা মালিক আপনি। কোন আইনে বন্ধ করছে? কোনো রাইটই তো নাই। কারণ আপনার ওখানে কি এসপি ব্যবহার হবে, আপনার কাছে টিএনও ব্যবহার হবে, ইউএনও ব্যবহার হবে, থানার ওসি ব্যবহার হবে। কেন বন্ধ করলেন আপনি? কার ইঙ্গিতে বন্ধ করছেন আপনি? তার মানে কি? এবং উনি যে বক্তব্যটা রাখছিল যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে প্রভাব না পড়ে, এই জন্য জাতীয় সংসদ নির্বাচনকে অন্যান্য সব নির্বাচন বন্ধ করেন। তার মানে কি? প্রভাব পড়ে বা পড়তো। তাহলে আপনি বন্ধ করলেন কেন? আপনি নির্বাচনটা বন্ধ করলেন কেন? টোটালটা ইল্লিগাল। এই যে একটা ইল্লিগাল কার্যকলাপ নির্বাচন কমিশন করতেছে, কোনো বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করুক আমাকে, নির্বাচন কমিশন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আপনি পারেন কিনা, কোন আইনে করছেন? কেউ তো কোনো কথা বলেনি। যেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে তো দায়িত্বশীল বড় বড় রাজনৈতিক দলও বলা উচিত ছিল না এটা বন্ধ হবে না। কিন্তু এটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত নিয়ে গেছে কেউ। তার মানে কি? ইম্প্যাক্ট ইজ দেয়ার। সুতরাং আপনি তো ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছেন তখনই। এই নির্বাচনটাকে বন্ধ করার মানি টু সাম এক্সটেন্ট আমি মনে করি ইঞ্জিনিয়ারিং এর অংশ। সুতরাং আমি খুবই চিন্তিত এবং সন্দিহান। এই যে শঙ্কা, নির্বাচন কমিশনের রাইট নেই, সে নির্বাচন বন্ধ করে দিল, ওইদিকে তারেক রহমান সাহেবের ষড়যন্ত্র দেখছেন, আর জামাতে আমির দেখতেছেন নানান বিষয়, সবকিছু মিলে ওনারা যখন শঙ্কা বলতেছেন, আমি একটা সাধারণ লোক, আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমি তো শঙ্কার মধ্যেই থাকবো। একটা মোরাল অ্যাক্টিভিটি আমরা জানি, কিন্তু এই সংঘর্ষটা পার্টিকুলারলি গড়াচ্ছে মাঠে, তার আগেই কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। কিভাবে ধরেন আপনার সংঘর্ষ, ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্স কিভাবে ঘটে? পলিটিক্যাল ভায়োলেন্স ঘটে দুইটা কারণে, যারা রাজ্জাকি ভাইয়ের একদম অপোজিট ভিউ আমি দিব। সেটা হলো কেন? কারণ হলো আপনার ভার্চু অ্যান্ড ডিউটি, আপনার নীতি এবং আপনার কর্তব্য দুটো যখন আলাদা হয়, ভায়োলেন্স শুরু হয়। উদাহরণ, বৌদ্ধ ধর্ম আমরা জানি পরম অহিংসা, ওম শান্তি ওম, জীব হত্যা মহাপাপ, কিন্তু রোহিঙ্গাদের উপর একদম ক্লিনজিং চালাইছে। শ্রীলঙ্কাতে গণহত্যার রেকর্ড আছে এবং অন্যান্য অনেক জায়গায় আপনি পাবেন। তো যখন এরকম একজন বৌদ্ধ লিডারকে প্রশ্ন করা হয় যে আপনি যেরকম গণহত্যা চালাচ্ছেন বা মানুষকে হত্যা করছেন, আপনারা তো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, এটা তো আপনার প্রিন্সিপাল, আপনি ধর্মগুরু হেঁটে কীভাবে করলেন? তখন তারা জবাব দেয় যে এইটা আমার নীতি, ভার্চু, কিন্তু আমি যেটা করছি এটা ডিউটি, আমি ডিউটি পালন করছি। ফলে
সে ডিউটি পালন করতে কিন্তু কোচোকাটা করতেছে, ক্লিনজিং করতেছে, একটা ভিন্ন মতকে বিরোধী পক্ষকে দমন করতেছে। ফলে নীতির জায়গায় কিন্তু সে ঠিক আছে, ভার্চু জীব হত্যা মহাপাপ করা যাবে না, কিন্তু যখন ডিউটি করতে যাচ্ছে কোচোকাটা করতেছে, ফলে এটা ভায়োলেন্সের জন্ম হয়। ফলে উনি নীতিকে যেভাবে দেখতেছে ঠিক এখান থেকে ভায়োলেন্সের শুরু হয়, 1 নম্বর। 2 নম্বর হলো বাংলাদেশে এখন যে ভায়োলেন্সটা হচ্ছে, যেমন জামাতের নেতা মারা গেল আপনার এই 2 দিন আগে শেরপুরের ঘটনার কথা বলছি। কিভাবে ঘটলো? ইস্তেহার, কার ইস্তেহার আপনি পাঠ করেন, কোন দলের ইস্তেহার, এবং সরকারি আয়োজন আপনার এখনো আমি জানি না জামাত ইস্তেহার দিচ্ছে কিনা, আমি জানি দেয় নাই, বিএনপির ইস্তেহার এখনো নাই। তারপর ইস্তেহার পাঠের একটা আয়োজন, ওকে, সেখানে প্রশাসন বললো যে আপনারা তাহলে আলাদা আলাদা করে সিট ভাগ করেন। জামাতের লোকজন আগে যায় সব সিট দখল করে ফেলছে। পরে বিএনপির লোকজন একটু দেরিতে গেল, যাওয়ার পর বললো যে আপনারা এবার ঠিক আছে আসছেন, বসার জায়গা নেই, আপনারা ভাগ করে বসেন। জামাতের লোক বললো না, ভাগ করবো কেন, সিট ছাড়বো না। শুরু হলো সংঘর্ষ। এর সাথে রাজনীতির কিন্তু কোনো সম্পর্ক নেই, মানে বিএনপি জামাতের রাজনৈতিক অবস্থানের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ সিট ভাগাভাগিকে কেন্দ্র করে, বসাকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত হওয়ার পরে জামাত নেতা একজনের মৃত্যু, এবং এই মৃত্যুটাকে পলিটিক্যালি ফ্রেমিং করা হচ্ছে কিভাবে, বিএনপি হত্যা করতেছে জামাতকে। কিন্তু ব্যাপারটা কিন্তু হইল, হ্যাঁ, যে পরিবার বাবা হারাইছে, যে পরিবার স্বামী হারাইছে, তার কাছে কিন্তু দাঁড়িপাল্লা ধানের শীষের কোনো মূল্য নাই। সে কিন্তু তার বাবা হারাইল, নির্বাচন আসবে যাবে, কিন্তু সে তার বাবা ফেরত পাবে না। ফলে আপনারা মানুষের জীবন, এবং ওই প্রার্থীকে বলা হয়েছে আপনারা এদিক দিয়ে যায় না, ওদিক দিয়ে যান। ওই জামাতের ওই প্রার্থী বলছে কর্মীর জীবনের কোনো পরোয়া করেন, মৃত্যু হইলে আমি এদিক দিয়ে যাবো। ফলে এই যে অ্যারোগেন্সি, পাশাপাশি বিএনপির লোকজন সেটা ঠেকানোর জন্য সশস্ত্র অবস্থান নেওয়া, আপনার ইট পাটকেল, আপনার দেশি লাঠি ঠেঙ্গা দা নিয়ে হাজির। তো ফলে এবং ওইখানে প্রশাসন ছিল, তার মানে এটা ঘুরতে দেওয়া হয়েছে। এবং এই ঘটনা কিংবা প্রশাসনের শীর্ষ ক্ষমতা নাই ফেরানোর সক্ষমতা, এটা যে কোনো বললে আপনি বলতে পারেন, কিন্তু এটা তো ঘটার কথাই ছিল না। আপনি প্রথমেই তো আপনি মাইনা নেবেন, এই যে আপনি মানলেন না, আপনি যে সিট ভাগ করতে রাজি হইলেন না, সব যে 100 দখল করে ফেলেন, এটা কোথা থেকে আপনি পাইলেন? এই অনুপ্রেরণা কি? এই অনুপ্রেরণা হইল সোশ্যাল মিডিয়াতে আপনি কোটি কোটি বট আইডি, হাজার হাজার ফেক অ্যাকাউন্ট, হাজার হাজার ফেক ফেসবুক পেজ, এগুলোর মধ্য দিয়ে যখন আপনি দেখেন যে চারদিকে তো আপনি খালি, জামাত ছাড়া তো আর কিছু নাই, জামাত সবচেয়ে জনপ্রিয়, কিসের 7-8%, 100% জামাত। সোশ্যাল মিডিয়াতে যে কোনো পোলিংয়ে জামাতের সাথে অন্য যে কোনো দলের ভোটের ব্যবধান কত, 90 বনাম 10%, 90 ভাগই জামাত জনপ্রিয়। ফলে এই যে ফেক একটা সাইকে আপনি তৈরি করছেন আপনার সংগঠনদের মধ্যে, আপনার সংগঠকের অনুসারীদের মধ্যে, ফলে তারা মাঠে যায় মনে করছে চারদিকে তো আমার। ফলে বিএনপির লোকে কেন সে 50টা ভাগাভাগি করে বসবে, বার্তাই দিচ্ছে না বিএনপিকে, সে হ্যাঁ অ্যাটাক করতে যাচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে, মারা যাচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যখন ধরেন, যেমন আপনি যদি জামাতের সমালোচনা করেন তাহলে আপনি নিরপেক্ষ না, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। আপনি কি পয়েন্টে সমালোচনা করেন সেটা কোনো জবাব দিবে না, আপনি দেখতে কালো, আপনার শিক্ষা কি, আপনার অন্য আনাদ, মানে আপনার বডি শেমিং যেভাবে করে, নারী হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, ফলে এই যে আপনার মানে ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট, কোনো রকম কোনো টলারেন্সির বালাই নাই। হ্যাঁ, এবং সত্য মিথ্যাকে একসাথে করে, বক্তব্যকে টুইস্ট করে, কাট পেস্ট করে, এবং যে কোনো বক্তব্য, এবং সোশ্যাল মিডিয়া, আমি শেষ করি এখানে, সোশ্যাল মিডিয়াতে আপনি যাবেন, যে কোনো বক্তব্য যে আমাদের, তার লক্ষ লক্ষ ফটোকার্ড আপনি পাবেন, একটাও সত্য না, সত্য মিথ্যার মিশ্রণে একটা পলিটিক্যাল ন্যারেটিভ, যেটাকে পলিটিক্যাল ট্রুথ, মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। হাসিনা যেটা করতো, ঠিক একই কাঠামোতে সে যখন নিয়ে যাচ্ছে, তখন তার যে 7%-8% সমর্থক, সে আর 7%-8% থাকতে চান, সে নিজেকে মনে করে সর্বব্যাপী, সেই বাংলাদেশ, আর কেউ কিচ্ছু নেই। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। মাঠে তো আপনি সংগঠন হিসেবে খুবই দুর্বল, আপনি শুধুমাত্র ন্যারেটিভের উপর নির্ভর করে আগাচ্ছেন, আপনার ফ্যানাটিক একটা আপনার হুজুগের উপর ভিত্তি করে রাখছেন, কিন্তু মাঠে তো আপনার কোনো সংগঠন নেই। ফলে মাঠে যখন আপনি যাচ্ছেন, মারতে গিয়ে মার খেয়ে আসতেছেন, জাস্ট ভায়োলেন্স। ধন্যবাদ রনি যে ফেক আইডি এবং সোশ্যাল মিডিয়া, এই যে এত সব অপপ্রচার যেটা নিয়ে আসছেন, এটা হচ্ছে মূল কারণ। আমি আরেকটা বিষয় একটু রাজ্জাকে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে তারেক রহমান যেটা বলেছেন, নির্বাচন বাঞ্চার একটি মহল ভেতরে বাইরে ষড়যন্ত্র করছে, এবং জামাতের আমির একটা শফিকুর রহমান বলেছেন নির্বাচন ঘিরে আলামত ভালো না। আমার কাছে এই যে শঙ্কার যে জায়গা, আপনি যে বিষয়টা শুরুতে বললেন যে তেমন কিছু দেখছেন না, কিন্তু আমলে নিচ্ছেন আপনার বিষয়টা, এই শঙ্কার জায়গাটা বড় দুই, মানে এখন প্রেক্ষাপটে বড় যে দুই দল, তাদের মধ্যে তৈরি হয়েছে, এটা কেন? ধন্যবাদ আপনাকে। শুধু নির্বাচন শঙ্কার কথা নিয়ে আরেক ধাপ এগিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়টা সামনে নিয়ে আসছেন রেজাউল করিম রনি। আমি আপনার কাছ থেকে শুনবো এই নির্বাচন কমিশন কি উপহার দেবে, এটা নিয়ে যে শঙ্কা উদ্বেগ। হ্যাঁ, শঙ্কা উদ্বেগ তো আছে। যেমন তার আগে একটু বলি, ধরেন ভাই কিন্তু একটা সুন্দর কথা বলছে, যে এইখানে যে দলটাকে পাত্তাই পাওয়ার কথা না, 7%-8%-এর দল, সেটা এখন প্রধান প্রতিপক্ষ যে হয়ে যাচ্ছে, এই মেকানিজমটা কি, এটা আসলে বুঝতে পারা জরুরি। সেই মেকানিজমটা পাত্তা যে পাওয়ার কথা না, এটা ওরাও জানে। পাত্তা পাওয়ার জন্যই তারা ডিফেমেশনের দিকে যাচ্ছে, একটা দল খারাপ আমি ভালো, এই বাইনারির দিকে যাচ্ছে, যাতে পাত্তাটা নিজের দিকে আনতে চায়, মানে পাবলিক, হ্যাঁ, পাবলিক পারসেপশন ক্রিয়েট করা, ন্যারেটিভ, রাজনীতি না কিন্তু ন্যারেটিভ তৈরি করা যে আমি ভালো। হ্যাঁ, এই যে মোরাল কারেজের কথা বলে না, মোরাল কারেজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং।
আপনি যদি কোনো কিছু বিশ্বাস না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা ফেক আইডি, বট আইডির একটা জোয়ার দেখে, পোল দেখে, নানা রকম মেকানিজম দেখে, ন্যারেটিভ পলিটিক্স দেখে যখন আপনার সমর্থকটা হ্যাঁ চোখে সরিষা ফুল দেখবে এবং সে ধরারে সরাজ্ঞান করবে মাঠে নাই না, তখনই একটা ভায়োলেন্ট ফেনোমেনার জন্ম হয়। এটার সাথে মোরাল কারেজের কোনো সম্পর্ক নেই, এটার সাথে সম্পর্ক হলো ফ্যানাটিসিজমের, হুজুক্ষেপনার। হ্যাঁ, মোরাল কারেজ তৈরি হয় বেসড অন ট্রুথ। আপনি ইসলামের নামে যখন মুসলিম সেন্টিমেন্ট ব্যবহার করবেন, সেটার সাথে হাসিনার ৭১-এর চেতনা ব্যবহার, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাওয়া, এর কোনো পার্থক্য নেই, একই জিনিস। তো ফলে দেয়ার ইজ ল্যাকিংস অফ ট্রুথ, দেয়ার ইজ নো স্পিরিট, কোনো স্পিরিট কাজ করে, ইটস ভেরি সিম্পল অ্যান্ড ক্লিন। সো এখন এই নির্বাচন কমিশন একটা নির্বাচন করতে পারবে না ভালো গ্রহণযোগ্য, ডক্টর ইনু যতই বলুক ঐতিহাসিক নির্বাচন, আমি বহুবার বলছি, একদম শুরু থেকে বলছি, কেন এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে মূলত পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে একটা কলিগিয়াল সম্পর্কের মধ্যে দিয়ে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে, যে আমরা ভোটাধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশকে জেতানোর জন্য একটা নির্বাচন করব। কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে এতগুলো বিতর্ক, গভর্নমেন্ট কোনো রেসপন্স করছে না। তারপরে আপনি পোস্টাল ব্যালট 4 লাখের মতো পাঠাই দিলেন, অনেকগুলো প্রার্থী আপনার ঋণ খেলাপির কারণে, যেগুলো আমরা আশা করলাম যে দিবে না, তাহলে এখন অনেকগুলো প্রার্থী আবার ফেরত পাচ্ছে, তাহলে আপনি যে অলরেডি ভোট কালেক্ট করে ফেলেন, এই ভোটগুলোর কি হবে? এরপরে তো অনেকগুলো প্রার্থী আবার হইলো, পুনর্বহাল হইলো। তো আপনি পুরা প্রক্রিয়া শেষ না করে, প্রার্থী চূড়ান্ত না হওয়া, পুরা প্রক্রিয়া শেষ না করে আগে আপনি ভোট কাস্টিং করে ফেলবেন কেন? এখন এই ভোটগুলোর কি হবে এবং এই ভোটগুলো এখন কোথায় আছে? এই ভোটগুলো যেখানে রিগিং করা হবে না, যে প্রার্থীকে আপনার জেতানো দরকার, তার এখানে 10,000 15,000 ভর্তি আছে, দিয়া আপনি করবেন, এই গ্যারান্টি কে দিবে? দেখেন, এখানে ভোট রিগিং এর সমস্ত মেকানিজম হাসিনা ডেভেলপ করে দিয়ে গেছে। হাসিনা কিন্তু ইলেকশনের ব্যাপারে খুব রাজি ছিল, খালি ভোটাধিকার নিশ্চিত করতেন। হাসিনা একটা ইলেকশন ডেট মিস করছে, টাইমলি সব ইলেকশন করছে, শুধু ভোটাধিকার নিশ্চিত করা যায়নি বাংলাদেশে। ইলেকশন করাটা বাংলাদেশের চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ হলো ভোটাধিকার নিশ্চিত করা। এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য যেটা লাগবে সেটা হলো একটা স্বচ্ছতা লাগবে, এবং সেই স্বচ্ছতাটা আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি করতেছে, জামাত করতেছে, কিন্তু কাজে অভিযোগ করতে তাদের স্বচ্ছতা জায়গাটা কোথায়? যারা অভিযোগ করতেছে, আমি আপনাকে বলি, দেখেন এখানে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, আর ভাই 5 তারিখে তো ক্ষমতা সাচ্ছিলেন আপনি নেতৃত্ব দেওয়ার জন্য, সেটা নাই। আমি যতটুকু বুঝি রাজনীতি, 18 বছর ধরে এখানে ভোটাধিকার উদ্ধারের জন্য একটা আন্দোলন চলতেছে, এবং ক্ষমতাটা কখন লেজিট হয়? যখন জনগণের প্রত্যক্ষ ভোটে আপনি নির্বাচিত হবেন, মানে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের ডেমোক্রেটিক পদ্ধতি হলো ভোটাধিকার। এটার অনেক ত্রুটি আছে, হ্যাঁ, কিন্তু এটাই এখন মন্দের ভালো ডেমোক্রেসি যদি আপনি মিন করেন। তো সেই জায়গা থেকে আপনার ক্ষমতা তো গুরুত্বপূর্ণ না, আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা আসুক, যে খুশি আসুক, অসুবিধা কি? আমরা দেখবো, বাংলাদেশের মানুষ দেখবে, এবং বাংলাদেশের মানুষ জানে যদি নির্বাচনে ছলে বলে কৌশলে, হ্যাঁ, যতই চালাকি হন করেন আপনি যতই স্মার্ট হন, যতই মেধাবী হন, এর পরিণতি হাসিনা দেখাই গেছে, তো অসুবিধা নেই। ফলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা বা দূরতম কল্পনাও যারা করবে, তাদের পরিণতি পরিষ্কার, 5 তারিখে ডিসাইড হয়ে গেছে তাদের পরিণতি। এখন চ্যালেঞ্জ হলো বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দল, আপনারা ভোটাধিকার নিশ্চিত করে বাংলাদেশকে জিতাবেন কিনা। যদি না জিতান, এটা একটা দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে দেশ চলে যাবে, এবং আপনারা কেউ, এই যে বলে না আপনার এই দেবালয়, এখান থেকে মুক্তির উপায় কারণ নাই, কেউ পাবে না। ধন্যবাদ রেজাউল করিম রনি। রাজ্জাকি ভাই, 2014, 18 এবং 24 যে ইলেকশন, এটা যে বিষয়টা আসছে সরাসরি ভারতের হাত এই ইলেকশনের পিছনে একদম রয়েছে। তা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এইবার যে নির্বাচন, এই যে আমরা বলি বিদেশি শক্তির হাত, এটা সেটার প্রভাবটা আসলে কতটুকু, এবং পাশাপাশি রনি যে বিষয়টা বললেন, আশা করি সেটার উত্তরটা আপনি দেবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে একটা কথা বলি, বিদেশি শক্তির হাত আছে কি নাই, এগুলো ভাই আমার কাছে কোনো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নাই। আচ্ছা, আমরা বলতে পারি, কারণ আমাদের বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন টকশো হচ্ছে, নানানজন কথা হচ্ছে। আবার এখানে ইউনূস সরকার, মানে উনি আমেরিকার প্রতিনিধিত্ব করতেছেন, জামাত আমেরিকার প্রতিনিধি, এই ধরনের কথাগুলো আছে। এই সমস্ত কথাগুলো আমি আমলে নেই নাই, কারণে আমরা এমন একটা জায়গায় আছি, মানে ব্যক্তি আমার কথা যদি বলি যে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, এরকম যদি বলি, কালকে সকালে যদি আমার পুলিশ নিয়ে জিজ্ঞেস করে যে ভাই ষড়যন্ত্রের গন্ধটা কি, আমাকে বলতে হবে। কিন্তু দায়িত্বশীল যাদের, প্রতিশ্রুতি দেওয়ার পর যাদের কোনো বিচার হয় না এবং প্রতিশ্রুতির জন্য কৈফিয়ত চাওয়া হয় না, তাদেরকে কিন্তু কেউ জিজ্ঞাসাবাদ করবে না। যেমন ধরেন রাজনীতিবিদদের প্রতিশ্রুতি। আমি যদি রনিকে প্রতিশ্রুতি দিই যে ভাই তুমি আমারে এই 5 লাখ টাকা দাও, তাহলে তোমাকে আমি এইটা দিব। আমি যদি 5 লাখ টাকা না দিই, দেওয়ার পর ও যদি না দেয়, উনি যদি না দেন, আমি কিন্তু তার বিরুদ্ধে মামলা করব প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে। কিন্তু নির্বাচনে যে নেতারা প্রতিশ্রুতি দেয়, 80% সলভ করে না, 80%, 90% কই কোনো মামলা হয়? বাট ইউ আর চিটিং দ্য হোল নেশন। দিস ইজ ভেরি পেইনফুল। প্রতিশ্রুতি কি তাহলে ভঙ্গ করার জন্য আমি সাধারণ নাগরিকের জন্য আইন, আপনার জন্য আইন না? কেন বলছি কথাটা?
টোটাল বেআইনি পদ্ধতির মধ্যে আমি একটা নির্বাচনে যাচ্ছি, আমি সংবিধান টানতেছি না এই মুহূর্তে, এগুলো বহু পুরনো হয়ে গেছে আমার। কিন্তু আপনি যখন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন তখন তো বলতে হয় সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। এবারের ইলেকশন কমিশন কি তা বলছে? বলেনি। আপনি তো তফসিল দিচ্ছেন, এই তারিখ নমিনেশন জমা দিবেন, এই তারিখ বাছাই, এই তারিখ এইটা সেইটা, আগ্রুম বাগ্রুম। আমি আবারও নির্বাচন করে আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি ভুলে হয়ে থাকে তাহলে কালকে সকালে জাতিকে জানান যে আপনি সংবিধান মোতাবেক কোন অনুচ্ছেদে আপনি এটা দিছেন, দিতে হবে। আর যদি না দিতে পারেন, এ পর্যন্ত দিতে পারেন নাই, তার মানে আপনি আইনে নাই, 1 নম্বর। 2 নম্বর, একটু আগে বললাম আপনি বিশ্ববিদ্যালয় নির্বাচন বাতিল স্থগিত করে দিচ্ছেন, হবে না, এটা আইনে নাই। 3 নম্বর আসেন, ঋণ খেলাপি যদি কেউ থাকে সে নমিনেশন পাবে না, দ্বৈত নাগরিক থাকে, পাবে না। তাহলে এইগুলো আপনি দিচ্ছেন, টোটালটা তো বেআইনি। আপনি আইন খোঁজেন কেন? আপনি কি অধিকার আছে আইন খোঁজার? কি অধিকারটা আছে আপনার আইন খোঁজার? কে আচরণবিধি ভঙ্গ করলো, কে মারামারি করলো, কে? আপনি আপনি নিজে যখন আইন মানেন না, আপনি আইন মানাবেন কিভাবে? থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্যামিলি। আপনি ফ্যামিলির নিয়ম মানবেন না, নিয়ম থাকে তো ফ্যামিলিতে, অলিখিত কিছু নিয়ম। আপনি না মাইনা খালি বাচ্চাদের মানাবেন, পারবেন না। সুতরাং একটা অনিয়মের মধ্যে দেশ চলছে, টোটালটা অনিয়ম। এই যে নির্বাচন তো যাচ্ছে, আপনি দেখেন যেই সংবিধানটা বইসে আছে থাইমা, দেখেন আপনি সংবিধানটার ভিতরে আপনার তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। তো যে সরকারের কথা, যেটা যেই বইটার ভিতরে আপনার কথা বলা নাই, সেই বইটা আপনি চালাইতে পারবেন? আপনি যদি এই অফিসটার মালিক হিসাবে স্বীকৃত না হন, এই অফিসে ঢুকে আপনি অফিসটা চালাইতে পারবেন? তো সেই কারণে আমি বলতেছি টোটাল অনিয়মে দেশ চলছে এবং কেউ প্রতিবাদ করছে না। শুধু একটুই লোভ যে আমি পার্লামেন্টে যাব, এমপি হব, এবং এমপি হওয়াটা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের কথা, এমপির সাথে যারা আনুষ্ঠানিক যাচ্ছেন, আপনি এমপি হয়ে কি, এই রনিকে সারা বাংলাদেশে কে না চেনে, পৃথিবীর কে না চেনে, ইউরোপ আমেরিকা পর্যন্ত চেনে, জিজ্ঞেস করেন চেনে কিনা। তাহলে এমপি হয়ে তার বাড়তি কি হবে? না, চেনাটাই তো বড় বিষয়। না, আমি বলতেছি সম্মানও আছে, সম্মানও আছে। তাহলে আপনি এমপি হতে যাচ্ছেন কেন? মানুষের প্রতিনিধিত্ব করবে, আপনার বাড়তি লাভ হবে, ইনফ্লুয়েন্স কিনবেন, এক কথায় বলেন, ইনফ্লুয়েন্স কিনবেন। আর সমস্ত কিছু কিন্তু ম্যাটেরিয়ালাইজ হয় টাকা দিয়ে। ধন্যবাদ। সুতরাং আপনাকে বুঝতে হবে যে কেন এবং প্রত্যেকটা মানুষ বলেনি, প্রত্যেকটা মানুষ দেখবেন আদর্শ বলতে কিছু নাই। উনি একটা দলের মালিক মানে চেয়ারম্যান, এটাতে পা দিয়ে ঠেলে ফালাই থুয়ে আইসা পড়ছে একটা দলে, আপনি মার্কাটা দেন, আমি এমপি হই। এটা কোনো রাজনীতি হলো? আমি ব্যক্তির কথা বলতেছি। তাহলে আপনি কি আদর্শ চিন্তা করেন? সব বাদ দেন, কিছু থাকতে হবে রে ভাই, কিছু আদর্শ, কিছু নীতি, কিছু থাকতে হবে। এ পর্যন্ত যে আমি দেখতেছি আদর্শের আমাত পর্যন্ত নাই কোনো দলের অ্যাক্টিভিটিতে, কোনো দলের অ্যাকশনে। ধন্যবাদ রাজ্জাকি ভাই। রনি, আমি একটু আপনার মুখ থেকে শুনবো যে আদর্শ নেই কোনো দলের, চলে আসে যে বিষয়গুলো বললেন আর কি, শুধু মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। না, এটা তো সত্যই। এটা বাংলাদেশের রাজনীতিতে যদি ধরেন রাজনীতিবিদদের সাথে জনগণের সম্পর্কটা যদি ওই মাত্রায় থাকতো, তাহলে তো একটা নির্দলীয় ব্যানারে গণঅভ্যুত্থান হইতে না। বিএনপি জামাত পিটাই মারার একটা সংস্কৃতি চালু ছিল না আওয়ামী আমলে? মানুষ অ্যাক্ট করে নাই কেন? মানুষ কেন তাদের পাশে এসে দাঁড়ায়? তো রাজনৈতিক দলগুলোকে রিয়েলাইজ করতে হবে। ফলে তাদেরকে এই যে বিচ্ছিন্নতা, জনগণ যে তাদের ট্রাস্ট করে না, এইটা ডেফিনেটলি তাদের রিকগনাইজ করতে হবে এবং ট্রাস্ট উদ্ধার করার জন্যই তাদেরকে একটা ইনক্লুসিভ, এই যে দল যার যার রাষ্ট্র জায়গা দেখাইতে হবে, হ্যাঁ, এই জায়গায় রাজনীতিটাকে নিয়ে আসতে হবে। এই জায়গায় আপনি যদি নিয়ে না আসতে পারেন, আপনি দেখেন ওই যে কিছু লোকরে আপনি কি অল্প সময়ের জন্য বোকা বানাইতে পারবেন, সব লোকরে সবসময়ের জন্য পারবেন, কিন্তু সবাইকে সবসময়ের জন্য বোকা বানাইতে পারবেন না। ফলে আপনার বাংলাদেশের রাজনীতিতে আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো যে দেখেন, রাষ্ট্রটাকে একটা লুটপাটের ক্ষেত্র, নিজেদের পার্সোনাল ভাগ্য উন্নয়নের একটা জায়গা হিসেবে তৈরি করা যাবে না। আমাদের এই যে অভ্যুত্থানের হইলো এত বছর পরে, এবং আমার মতাদর্শ অনুযায়ী আমাকে ট্রিট করা যাবে না। আমি জামাতের সমর্থক হই, বিএনপি সমর্থক হই, এনসিপি হই, যাই হোক, আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার মর্যাদা সবার আগে অক্ষুণ্ণ রাখতে হবে। এই জন্যই আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা বলি, পলিটিক্যাল ক্যাডার ভিত্তিক না। পলিটিক্যাল চেহারা দেখে আচ্ছা রাজ্য পরিচিত লোক ঠিক আছে, উনার ব্যাপারটা আগে করে দেবো, নো, উনার চেয়ে আমার মর্যাদা সমান, হ্যাঁ, একই রকম। হ্যাঁ, উনি হোক পার্টির প্রধান, উনি দলের প্রধান হইলেও উনার যে মর্যাদা আমার একই মর্যাদা। ফলে নাগরিক মর্যাদা মানুষের, দেখেন বাংলাদেশের সব আছে, নাগরিক অধিকার, শুধু মানুষের মর্যাদা বোধ নাই। এটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, স্ট্রাকচারাল ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি নির্বাচন কমিশন, প্রশাসন, এগুলোর উপর আমাদের খুব বেশি আশা করার মতো অবস্থা এই বিগত এতদিনের অভিজ্ঞতার ফলে আর নাই। কিন্তু তারপরেও রাজনীতিবিদদেরই এই জায়গা থেকে রাষ্ট্রকে, দেশকে উদ্ধার করতে হবে। সেক্ষেত্রে যা হয়েছে এনাফ, আপনারা একটা দায়িত্ব নেন বাংলাদেশকে জেতানোর। এবং হ্যাঁ, আপনারা বিরোধিতার জায়গায় থাকেন। যেমন ধরেন আরেকটা কথা আমি বলি, বিএনপি এবং জামাতের এই যে দেখেন এতদিন আওয়ামী লীগ বনাম বিএনপিতে বাংলাদেশ বিভক্ত ছিল, এই বাইনারির কারণে কারো রাজনীতি বিকশিত হয়নি। এখন আপনি করলেন কি, বিএনপি বনাম জামাত, এটা আনন্যাচারাল।
এটা কোনোদিনও আপনার বিএনপি বনাম জামাত হয় না। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, জামাত একটা ক্যাডার ভিত্তিক পলিটিক্যাল ইসলামিস্ট পার্টি, পলিটিক্যাল ইসলাম, যার পলিটিক্যাল ইসলাম হলো যার পলিটিক্যাল ইডিওলজি বা মতাদর্শ টোটালি কমপ্লিট ডিফারেন্ট পলিটিক্যাল ধারা।